কাঙ্কুর নামের এক রাজ্য ছিল। রাজার অসময় মৃত্যুর জন্য আর দুই রাজকুমারের অনেক ছোট হওয়ার জন্য রানীকেই রাজা হতে হয়েছিল। উনি এই রাজ্যের হর্তাকর্তা ছিলেন। উনি 16 বছর ধরে সাম্রাজ্য খুব ভালোভাবে সামলেছিলেন আর কোনোদিন পরাজয় স্বীকার করেননি। প্রতিবেশী রাজা ওনার নাম শুনে ভয় পেতেন। উনি তলোয়ার চালাতেও খুব পারদর্শী ছিলেন। ওনার আক্রমণ পদ্ধতি কেউ বুঝতে পারত না, কিন্তু এখন ওনার বয়স বাড়তে শুরু করেছে। উনি দিন রাত দুশ্চিন্তায় থাকেন। উনি চান যে ওনার জীবিত থাকতে থাকতে রাজকুমার রাজ্য সামলানোর দায়িত্ব নিক। গুরুজি, আপনার বিদ্যার প্রয়োগ করে জানান যে কোন রাজকুমারকে রাজা বানানো যেতে পারে। রানীমা, আপনার 3 ছেলের মধ্যে? আপনাকে কতবার বলেছি আমার 3টে নয় 2 জন রাজকুমার রয়েছে। এই বারবার 3য় জন কোথা থেকে আসে? কেন জানি না রানীমা, তবে কাঙ্কুর রাজ্যের ভবিতব্য বারবার 3য় জন রাজকুমারেরই সংকেত বোঝায়। আপনি 2 জন রাজকুমার সম্পর্কেই বলুন। এই 2 কুমারের মধ্যে রাজা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। রানী নিজের বিশেষ দাসীকে ডাকে। রাতে আমি তোমার সাথে দাসীর ছদ্মবেশে রাজকুমারদের দেখতে যাব। রানীমা, আপনার ছদ্মবেশ নেওয়ার কি প্রয়োজন? যতটা বললাম ততটাই করো, আর হ্যাঁ, এই কথা যেন কেউ জানতে না পারে। দাসী সম্মতিপূর্বক ঘাড় নাড়ায়। মাঝরাতে যখন অন্ধকার গাঢ় হয় তখন রানী নিজের মুখে নাকা পরে খুব সাধারণ কাপড় পরে দাসীর সাথে ছোট কুমারের মহলের দিকে যান। উনি লুকিয়ে জানলার বাইরে থেকে দেখেন রাজকুমার এক মনে বসে তপস্যা করছিলেন। এই বয়সে কঠোর তপস্যা? ও কি সাধু হতে চায়? এ তো কথাবার্তাও সাধুদের মতোই বলে। দুজনে ওখান থেকে বেরিয়ে বড় রাজকুমারের মহলের দিকে যায়। কুমার সবার থেকে লুকিয়ে নগরের দিকে যাচ্ছিল। রানী আর দাসী ওর পিছু নেয়। ও কোথায় যাচ্ছে? এগে মধুশালাতে রানীমা। কি? হ্যাঁ রানীমা, বড় রাজকুমার মদ্যপানের নেশায় আচ্ছন্ন। আপনি যেদিন থেকে মহলের মধুশালাতে প্রবেশ বন্ধ করে দিয়েছেন তবে থেকেই বড় রাজকুমার গিয়ে মদ্যপান করে। মধুশালাতে বড় কুমার খুব মদ্যপান করে। সে শুধুমাত্র মদ্যপানই করে না, নেশাগ্রস্ত হয়ে নাচতেও শুরু করে, তারপর টাকা ওড়াতে থাকে। রানীমা, আপনি কি ওনারে রাজা বানাতে চান? তোমার কি মত? আপনি এনাকে রাজা না বানিয়ে বরং ভার বানিয়ে দিন। মুখ সামলে কথা বলো, ভুলে যেও না ও একজন রাজকুমার। আজকাল তুমি একটু বেশি কথা বলছো। এগে ক্ষমা করবেন রানীমা। দুজনে মধুশালা থেকে বেরিয়ে মহলে ফিরতে থাকে। তখনই রানী চলতে চলতে হঠাৎ থেমে যায়। আপনি ঠিক আছেন তো? দাঁড়িয়ে গেলেন কেন? কতদিন পর খোলা আকাশের নিচে এলাম। রাজমহল তো সামনেই রয়েছে, চলো একটু নগরে ঘুরে আসি। এত রাতে অন্ধকারে? আমার দাসী হয়ে তুমি ভয় পাও? না না, চলুন রানীমা। 2 জন লোকের চোখ এড়িয়ে ঘুরতে ঘুরতে একটা গাছের নিচে দাঁড়ায়। ঠান্ডা বাতাস উপভোগ করে। খুব ভালো লাগছে। চুপ করো। দাসী চুপ করে যায়। তারপর সেখানে নিস্তব্ধতা ছেয়ে যায়। রানী কানে হাত দিয়ে কিছু শোনার চেষ্টা করে। এরপর তলোয়ারের শব্দ যেদিকে হচ্ছিল সেদিকে এগিয়ে যায়। দাসী ওনার পিছন পিছন যায়। দুজনে দেখে ময়দানে একটা যুবক তলোয়ার চালানো অভ্যেস করছিল। দুজনে লুকিয়ে দেখতে থাকে। ওকে তলোয়ার চালাতে দেখে রানী আর স্থির থাকতে পারে না। উনি যুবকের পাশে পড়ে থাকা 2টো তলোয়ারের মধ্যে একটি তলোয়ার হাতে তুলে নেন। উনি নাকাব পরে তলোয়ার নিয়ে যুবকের সামনে দাঁড়িয়ে পড়েন। কে আপনি? সেটা তোমার জানার কোনো প্রয়োজন নেই। মহিলা হয়ে হাতে তলোয়ার? তুমি কাঙ্কুরের মহারানীকে চেনো না? উনিও একজন মহিলা।
যুবক ওর কথা শুনে হাসতে থাকে। চলো যুদ্ধ করো। ক্ষমা করবেন, আমি মহিলাদের আক্রমণ করি না। আক্রমণ করো না নাকি একজন মহিলার কাছে হেরে যাওয়ার ভয় পাচ্ছ? বেশ, তবে আপনার ভুল এখনই ভাঙাচ্ছি। দুজনে তলোয়ার নিয়ে একে অন্যের ওপর আক্রমণ করতে থাকেন। রানীর তলোয়ারের আক্রমণে যুবক দুশ্চিন্তায় পড়ে যায়। ও অবাক হয়ে যায়। তখনই রানী খুব জোরে যুবকের তলোয়ারে আঘাত করে আর সেটা ওর হাত থেকে নিচে পড়ে যায়। রানী হেসে তার তলোয়ার মাটিতে পুঁতে দেয় আর ওখান থেকে চলে যায়। রাস্তায় দাসী রানীকে বলে, খুব ভালো হয়েছে রানীমা, আপনার তলোয়ারের মোকাবিলা দুনিয়ায় কেউ করতে পারবে না। আমি কি এমনি এমনি কাঙ্কুরের মহারানী হলাম? আপনার আক্রমণ তো যুবক বুঝতেই পারেনি, ওর মুখটা কিন্তু দেখার মতো ছিল। এছাড়াও ও তো জানেই না যে ও কার সাথে যুদ্ধ করছিল। কিন্তু ও কিছু কম ছিল না। ওর তলোয়ার চালানোর প্রতিভা আমাকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল। কিন্তু আপনার সামনে কেউ দাঁড়াতে পারবে না। তলোয়ার চালানোর খেলা, তলোয়ার চালানোর খেলা। আমি কিছু বুঝলাম না রানীমা। তলোয়ার চালানোর খেলা খুব তাড়াতাড়ি বুঝতে পারবে তুমি। পরের দিন সারা নগরে ঢেরা পেটানো হয়। দুদিন পরে রাজমহলে তলোয়ার চালানোর প্রতিযোগিতা, যেখানে মহারানী নিজে অংশগ্রহণ করবেন, আর যে ওনার সাথে মুখোমুখি হতে চায় সে আসতে পারে। মহলের প্রাঙ্গণে মন্ত্রী আর তার সেবকে ভর্তি ছিল। প্রথমে বড় রাজকুমার রানীর সাথে মোকাবিলা করতে আসেন। উনি নিজের সমস্ত শক্তি দিয়ে তলোয়ার চালাতে শুরু করেন। রানী এক লাফ দিয়ে তলোয়ার ঘুরিয়ে ওর ডান হাতে আঘাত করে আর উনি জোরে চেঁচাতে থাকেন, তুমি হাত সরালে না কেন? এইভাবে যুদ্ধের সময় শত্রুর মোকাবিলা কি করে করবে তুমি? এরপর মহারানী ওনার হাতে কাপড় বেঁধে দেন। মা, আমি তোমার সাথে মোকাবিলা করতে পারবো না, আমার তো রক্ত দেখি ভয় লাগে। ঠিক আছে, তুমি ছাড়ো। রানী ধীরে ধীরে বড় কুমারকে দাঁড় করান। আর কেউ আছে যে মহারানীর সাথে মোকাবিলা করতে চান? হঠাৎ একটা নবযুবক হাত ওপরে তুলে এগিয়ে আসে। আমি করতে চাই মোকাবিলা। এটা তো কাল রাতের ওই ছেলেটা। দুজনে তলোয়ার চালাতে শুরু করেন, একজন আর একজনের ওপর আক্রমণ করতে থাকেন। তুমি সেনাপতি হতে চাও? না, আমি কাঙ্কুরের রাজা হতে চাই। মুখ সামলে কথা বলো যুবক, এই অধিকার শুধুমাত্র রাজকুমারদের রয়েছে। এটা বলে রানী ওর পায়ে তলোয়ার দিয়ে আক্রমণ করে, কিন্তু ও পা সরিয়ে নেয়। ভেবে দেখুন রানীমা, আপনার মোকাবিলা কেবলমাত্র সেই করতে পারে যার শরীরে আপনার রক্ত বইছে। কি বলছোটা কি তুমি? আমি আপনারই ছেলে। আমি জানি যে কাল রাতে আপনি এসেছিলেন। আমাকে কেবলমাত্র আমার মাই হারাতে পারে। মুখ বন্ধ রাখো তোমার। আমার কেবল দুজনই রাজকুমার রয়েছে। ওরা দুজন তো বড় রানীর সন্তান। আপনার আপন সন্তান হলাম আমি। আমার মৃত সন্তান জন্ম হয়েছিল। তাহলে আমি কে? দাইমাকে জিজ্ঞাসা করুন না। শুনে রানী রাগেতে পরবর্তী আক্রমণ যুবকের গলার ওপর করেন, কিন্তু ওকে মারে না। মা মাই হয়। রানী নিজের মহলে ফিরে ক্রোধের সাথে দাসীকে দাইকে খবর দিতে বলে। রানী রাগ দেখে দাসী আর কিছু জিজ্ঞাসা না করে চুপচাপ চলে যায়। কিছুক্ষণ পর একটা বৃদ্ধা দাই মহলে আসেন। রানী কিছু না বলে তলোয়ার সোজা ওনার গলায় রাখেন। সত্যি কথা বলো, না হলে আজকে তুমি বাঁচতে পারবে না। একে কি সত্যি কথা? সত্যি করে বলো, আমি কি মৃত সন্তানের জন্ম দিয়েছিলাম? কথাটা শুনে দাই খুব জোরে কাঁদতে থাকে। চুপ করো, শুনতে পাচ্ছ না রানীমা কি বলছেন?
আপনি সুস্থ সন্তানেরই জন্ম দিয়েছিলেন। আমি তো শুধু বড় রানীর কথাই শুনেছিলাম। উনি চাইতেন যে মহারাজের পর রাজা ওনার ছেলেরাই হোক, তাই আমায় মিথ্যে বলতে হয়েছিল। আমি একটা মৃত শিশুকে আপনার ছেলে বলেছিলাম। আমার ছেলে কোথায়? ওকে তো গ্রামের একজন নিঃসন্তান গয়লার ঘরে দিয়ে দিয়েছিলাম। এর সাথে যাও, আর যেভাবেই হোক আমার ছেলেকে খুঁজে আনো। দাসী আর দাই দুজনেই চলে যায়। কিছুদিন পর দাসী রানীর কানে কানে কিছু বলে। রানী সম্মতিপূর্বক ঘাড় নাড়ায়। কিছুক্ষণ পর ওই যুবক ভেতরে এসে রানীর পায়ে হাত দিয়ে প্রণাম করেন। রানী ওকে বলেন, আমার সাহসী পুত্র। এরপর দুই কুমার আর সেই যুবককে মুখোমুখি বসিয়ে রানী ওদেরকে বলেন, রাজকুমার, তোমরা সব সত্যি কথা জেনে গেছো। এই জন্য যুদ্ধ করার বদলে নিজেরা সিদ্ধান্ত নাও আর বলো যে রাজা কে হবে। আমাকে ক্ষমা করবেন মা, আমি রাজা হতে চাই না। আপনি ওকেই রাজা নিযুক্ত করুন, আমার কোনো সমস্যা নেই। আমারও কোনো সমস্যা নেই মা। সত্যি কোনো সমস্যা নেই তোমাদের? হ্যাঁ মা, কোনো সমস্যা নেই, শুধু আমার মধুশালায় যাওয়ার ব্যবস্থা করে দিন। হ্যাঁ মা, আর আমার জন্য কোনো মনোরম পরিবেশে আশ্রম বানিয়ে দিন। ঠিক আছে, কিন্তু এই রাজ্য তোমাদের তিনজনেরই ছিল, আছে আর ভবিষ্যতেও থাকবে। পরের দিন যুবকের রাজ্য অভিষেক হয়। আজকে আমি খুব খুশি কাঙ্কুরে এক যোগ্য রাজা নিযুক্ত করতে পেরে। দুজন রাজকুমার আর সভার সমস্ত লোক সিংহাসনে বসে থাকা যুবকের ওপর ফুল ছেটাতে থাকে।